হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের মাঝে হাজির হয়েছে আরো একটি নতুন ড্রামা নিয়ে। আজকে আমি মেলোডি অফ গোল্ডেন এজ এই ড্রামাটির এক্সপ্লেন করব। এই ড্রামাতে আমরা দেখব আমাদের নায়ক আর নায়িকা কি করে ঝগড়া করতে করতে একে অপরের প্রেমে পড়ে যায়। আশা করি তোমাদের ড্রামাটা ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে চলো ড্রামাটি দেখে আসি। ড্রামার শুরুতে আমাদের একটি রাজ্য দেখানো হয়, আর এই মহিলাটাই হলো এই রাজ্যের রানী। মহিলাটা তার নাতিকে নিয়ে যাচ্ছিল সিংহাসনের দিকে, কারণ সত্যই তার ছেলে মারা গিয়েছে আর অনেক আগেই তার স্বামী মারা গিয়েছে। আর এই রাজ্য সামলানোর মতো এখন আর কেউ নেই, এই জন্য রাজমাতাই এখন এই রাজ্যের রানী। কোলে তার ছোট্ট নাতিকে নিয়েই সে সিংহাসনে বসে, কারণ মূলত সিংহাসনে তার নাতিরই বসার কথা, কিন্তু সে যেহেতু এখনো কোলে তাই তাকে তো আর সিংহাসনে বসানো যাবে না। সিনটি এখানেই কাট হয়ে আমাদেরকে কয়েক বছর পরের সিন দেখানো হয়। আর এই রাজ্যে এখন বেশ অশান্তি বিরাজ করছে, সিংহাসন নিয়ে অনেক মানুষের টানাটানি। তাই রাজ্যের সমস্ত নিরাপত্তা দেখাশোনা করার জন্য সেনাবাহিনীর ওপর দায়িত্ব দিয়ে রেখেছে। আর এই সেনাবাহিনীদের প্রধান হলো গ্র্যান্ড মিনিস্টার। সবাই আবার গ্র্যান্ড মিনিস্টারকে সাদা ভূত বলে ডাকে, কারণ সে ছিল একদম শান্ত মেজাজের মানুষ। এই হলো গ্র্যান্ড মিনিস্টার, যার নাম সিন্ধু। আর আমাদের এই ড্রামার মেন হিরো, সে হলো সেনাবাহিনীদের প্রধান। যেহেতু সিন্ধু সেনাবাহিনীদের প্রধান, তো তার কাছে খুব বড়সড় একটা পাওয়ার আছে। অন্যদিকে আমরা সেই ছোট্ট ছেলেটিকে দেখতে পাই, যে কিনা ছিল রানীর গ্র্যান্ডসন। সেও বেশ বড় হয়ে গিয়েছিল। ছোট্ট এই ছেলেটার আবার একজন চাচা আছে, এর নাম প্রিন্স শিয়ান। এরও কিন্তু সিংহাসনের প্রতি অনেক লোভ আছে। প্রিন্স শিয়ানের প্রধানমন্ত্রী ছিল এই লোকটি, যার নাম জাং। আর এই হলো প্রিন্সেস ভালার, আর এরও লোভ ছিল সিংহাসনের প্রতি। আর এটা হলো ব্ল্যাক ফ্যান্ট, এই রাজ্যের ভাইস মিনিস্টার। রানী রাজ্যের সবাইকে এক জায়গায় ডেকেছিল, এমনকি আমাদের সাদা ভূত সিন্ধুকেও ডেকেছিল। আসলে সবাইকে এখানে ডাকা হয়েছিল একটি বিশেষ কারণে। রানী সবার সামনে সিন্ধুকে বলে, তোমার জন্য বিয়ে ঠিক করেছি, ইয়ান ফ্যামিলির তৃতীয় কন্যাকেই তোমার বিয়ে করতে হবে। রানী যেহেতু বিয়ে ঠিক করেছে, তাহলে বিয়ে তো তাকে করতেই হবে। আর এরপরই আমাদের নায়িকাকে দেখানো হয়। এই হলো ইয়ান ফ্যামিলির ছোট মেয়ে, এর নাম হলো ইয়ানসিন। এর বড় বোনের সাথেই সিন্ধুর বিয়ে ঠিক হয়েছে। ইয়ানসিন একটা থানায় কাজ করে, সে মূলত একজন ক্লার্ক, মানে সে কনস্টেবল টাইপের যে পুলিশ হয় সেসব আর কি। আর যেহেতু অনেক আগের যুগ, তখন তো মেয়েদের এত সুযোগ সুবিধা দেওয়া হতো না, কিন্তু সে ইনভেস্টিগেশন করতে অনেক বেশি পছন্দ করত। অন্যদিকে ব্ল্যাক ফ্যান্ট আর সাদা ভূত, এরা দুজন ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী, এবং এদেরকে দেখলেই বোঝা যেত যে এরা ঠিক কতটা একে অপরের প্রতিদ্বন্দ্বী। একজন আরেকজনকে ছাড়িয়ে সামনে এগোতে চায়। এরা সবাই আজকে রাজ্যে এসেছিল, কিন্তু পাশের জঙ্গল থেকে কেউ একজন একটি তীর ছুঁড়ে মেরেছিল ব্ল্যাক ফ্যান্টের দিকে। তবে ব্ল্যাক ফ্যান্ট ভালোভাবেই সেই তীরটির নিশানা করতে পারে এবং নিজেকে বাঁচিয়ে নেয়, এবং সাথে সাথে যে জঙ্গল থেকে এই তীরটি ছোড়া হয়েছিল সেই বনটি সিল করে দেওয়া হয়। আর ওই বনেই কিছু একটা পাতা তুলতে গিয়েছিল আমাদের নায়িকা ইয়ানসিং। সে মূলত ঔষধি গাছের পাতা নিতে এসেছিল, আর সেই গাছেই ছোট্ট একটি ছেলে বসেছিল, আর এই ছেলেটির নাম হলো জি। এর সঙ্গে ইয়ানসিং এর খুব ভালোভাবে পরিচয় হয়। আর তখনই সেনাবাহিনীরা ওই পাহাড়ে যতজন ছিল তাদের সবাইকে অ্যাটাক করে দেয়, এবং তাদের সবাইকে ব্ল্যাক ফ্যান্টের সামনে আনা হয়। ব্ল্যাক ফ্যান্ট বলে, ওই জঙ্গলে যতজনকে পাওয়া গেছে তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কার এত বড় সাহস যে কিনা আমার দিকে তীর ছুঁড়ে? ইয়ানসিং তখন বলে ওঠে, তীর তো একজন ছুঁড়েছে, তীর তো আর সবাই ছুঁড়েনি, তাহলে সবাই কেন মারা যাবে? ঠিক তখনই সাদা ভূত বলে ওঠে, সে তো ঠিকই বলেছে। আচ্ছা ব্ল্যাক ফ্যান্ট, তুমি কি বলো? যদি তুমি চাও তাহলে আমি আমার হিংস্র কুকুরদেরকে লেলিয়ে দেই, আর এদের সবাইকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলুক, আর সেটা আরো বেশি ভালো শাস্তি হয় না? তখন ব্ল্যাক ফ্যান্ট বলে, ঠিক আছে। এবার সাদা ভূত তার সমস্ত কুকুরদেরকে লেলিয়ে দেয় সেই মানুষদের পিছনে। তখন এর ভেতর থেকে কিছু মানুষ ওপরের দিকে উঠে, কেউ গাছে উঠে, আবার কেউ দড়ি বেয়ে এখানে ওখানে উঠতে থাকে। আর এই থেকেই সাদা ভূত এটা বুঝে যায় যে এই ভেতরে
ভেতরেই এই 6 জন মানুষ ওপরে উঠতে পারে। আর গাছ থেকেই এই তীরটা ছোড়া হয়েছিল। তার মানে এই 6 জনের ভেতরেই কেউ একজন তো ঘাতক লুকিয়ে আছে। এরপর ব্ল্যাক প্যান্ট বলে, ঠিক আছে, তাহলে ওই 6 জনকেই মেরে ফেলো। আর তখন ইয়ান সিং বলে, 6 জনের ভেতর তো একজন খুনি, তাহলে 6 জনকে কেন মেরে ফেলা হবে? আমাকে 6 ঘন্টা টাইম দিন, আমি নিজেই খুনিকে বের করব। ইয়ান সিং যেহেতু একজন কনস্টেবল ছিল এবং সে যেহেতু খুন বা খুনের রহস্য উদ্ঘাটন করতে খুব পছন্দ করত, তাই এই কেসটা সে নিয়ে নেয়। এরপর ইয়াং সিন সবকিছু বিবেচনা করে, মানুষের পায়ে ঠিক কতটুকু কাদা লেগে আছে বা কে কিভাবে ধনুক ধরে। ইয়ান সিং এই সমস্ত জিনিস বিচার বিশ্লেষণ করেই খুনিকে ধরে ফেলে আর বলে, তুমি খুনটি করেছো। আর ঠিক তখনই খুনি উল্টো ইয়াং সিন এর গলায় ছুরি ধরে বলে, আমাকে যদি ছেড়ে না দাও তাহলে আমি ওকে মেরে ফেলবো। তখন ব্ল্যাক প্যান্ট বলে, একটা মেয়েকে মেরে ফেললে আমাদের কি বা যায় আসে? আর সিন্ধু বলে, ওই মেয়ের ভয় দেখাচ্ছ আমাদের? ওর মতো একটা মেয়ে মরে গেলে কি হবে? পৃথিবীতে আরো ওর চেয়ে সুন্দর হাজার হাজার মেয়ে আছে, কিন্তু তোমাকে তো আমরা কিছুতেই ছাড়বো না। এটা বলতে বলতে সিন্ধু আবার অন্য কিছু মনে মনে ফোন দিয়ে আটছিল। আসলে ইয়ান সিংকে বাঁচানোর জন্য ওই লোকটার সাথে কথা বলে আর তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় আর ইয়ান সিংকে বাঁচিয়ে নেয়। ইয়ান সিং তখন সিন্ধুকে ধন্যবাদ জানায়। ওই লোকটি তখন নিজেই নিজের গলা কেটে দেয় আর ব্ল্যাক ফ্যান ওই লোকটির কাছে জিজ্ঞেস করে, কে আমাকে মারতে বলেছিল? লোকটি তখন সিন্ধুর দিকে আঙুল তুলে বলে, ওই আমাকে মারতে বলেছিল। ব্ল্যাক ফ্যান তখন সিন্ধুর দিকে তাকিয়ে বলে, তুমি তাহলে আমাকে মারতে চেয়েছিলে? তখনই ইয়ান সিং বলে উঠে, আমাকে ক্ষমা করবেন, কারণ সিন্ধু যদি আপনাকে মারতেই চাইবে তাহলে খুনিকে ধরার জন্য এত সাহায্য কেন করবে? সে তো আগে থেকেই নিজেই খুনিকে মেরে ফেলতো। সে তো জানতোই খুনি যদি একবার ধরা পড়ে সিন্ধুর নামটাই আপনার কাছে বলে দিবে। তখন ব্ল্যাক ফ্যান বলে, আরে আমি তো মজা করছিলাম, গ্র্যান্ড মিনিস্টার আমাকে কেন মারতে চাইবে? যাই হোক, কেস এখানেই শেষ। এটা বলে চলে যায়। ইয়ান সিং সিন্ধুকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু সিন্ধু তুমি কি আমাকে চিনতে পারছো না? সিন্ধু ইয়ান সিংকে চিনতে পারে না। এই বিষয়টা ইয়াং সিনের অনেক খারাপ লাগে, কারণ ওর মনে কিছু একটা লুকিয়ে আছে। এরপর আমরা জি নামের সেই ছেলেটিকে দেখতে পাই। জি বলে, দিদি আজকে আমি তোমার জন্য বেঁচে গেলাম, আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও। এরপর আমরা ইয়ান সিং এর একটা বান্ধবীকে দেখতে পাই যার নাম লুচিং। ইয়ান সিং তখন জি কে বলে, আমি তো এমনি কেস সমাধান করি, আমি কি করে তোমার মাস্টার হতে পারি? তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও, একদিন দেখবে তুমি অনেক বড় একজন ইনভেস্টিগেটর হয়ে গিয়েছো। এরপর ইয়ান সিং ওর বান্ধবীর সাথে বাড়ির দিকে ফিরতে লাগে আর বাড়িতে আসার পর ইয়ান সিং জানতে পারে ওর 3 নাম্বার বোনের সাথেই বিয়ে ঠিক হয়েছে সিন্ধুর। আসলে ইয়ান সিং এর বাবার ছিল দুটি বউ এবং বড় বউয়ের মেয়ে হলো এই মেয়েটি আর এর নাম হলো ইয়ান চাইয়ে। তবে ইয়ান চাইয়ে কোনোভাবেই সিন্ধুকে বিয়ে করতে রাজি হয় না। এবার ওদের পরিবারের সবাই খুব ভয় পাচ্ছিল, কারণ সিন্ধুকে সবাই ভয় পায়। ইয়ান চাইয়ে যেহেতু কোনোভাবেই সিন্ধুকে বিয়ে করতে রাজি হয় না, তখন ইয়ান চাইয়ের মা বিষয়টা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ছোট বড় মেয়েই হলো ইয়ান সিং। ইয়ান সিং এর মা ইয়ান সিং কে বলে, ভাগ্যিস তুমি তোমার তৃতীয় বোনের মতো এত সুন্দরী নও, তাহলে সিন্ধুর সাথে তোমার বিয়ে ঠিক হতো। কিন্তু ওইদিকে আবার ওর বড় বোন পালিয়ে গিয়েছে একটি ছেলের সাথে, যে ছেলেটিকে ইয়ান চাইয়ে ভালোবাসে। ওই ছেলেটির নাম হলো হান। যেহেতু হানের সঙ্গে পালিয়ে গিয়েছে তাদের মেয়ে, তখন এবার তারা কি করবে? যেহেতু এই বিয়েটা রাজমাতা নিজেই ঠিক করেছে, তো বিয়ে তো হতেই হবে। কোনোভাবে যদি এই বিয়েটা না হয় তাহলে ইয়ান পরিবারকে অনেক বড় একটা মূল্য চোকাতে হবে হয়তো, এমনকি তাদের পুরো পরিবারই ধ্বংস হয়ে যেতে পারে। এইসব ভেবে বিয়ে আটকানোর জন্য সিন্ধুর সাথে কথা বলতে যাচ্ছিল ইয়ান সিং। ইয়ান সিং যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে সামনে থেকে সিন্ধুকে আসতে দেখে। সিন্ধু তখন ইয়ান সিংকে দেখে থেমে যায় আর বলে, এটা কে, আমার শালিকা নাকি? তখন সিন্ধুকে ইয়ান সিং বলে, তুমি তো বিয়ে করতে নিজেও চাও না, তাহলে এই বিয়েটা ভেঙে দিচ্ছ না কেন? সিন্ধু বলে, বিয়েটা ভাঙবো, আমার ঘাড়ে কটা মাথা আছে, রানী নিজেই এই বিয়েটা ঠিক করেছে, আমি কি পাগল হয়ে গেছি যে এই বিয়েটা আমি ভাঙতে যাব? কেন, তোমার এত কিসের চিন্তা? বিয়ে তো আর তোমার সাথে হচ্ছে না, বিয়েটা তো তোমার বড় বোনের সঙ্গে হচ্ছে, আর তুমি হবে আমার একমাত্র আদরের শালিকা, তাই তোমার তো অনেক খুশি হওয়ার কথা। ইয়ান সিং তখন বুঝতে পারে সিন্ধুর সাথে বকবক
করে কোনোই লাভ হবে না। তাই সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখে ওদের বাড়ির সমস্ত চাকর বাকরদের ওর বাবা দূরে পাঠিয়ে দিচ্ছে, কারণ এখন ওদের পরিবারের সাথে কি কি হবে এটা কেউই জানে না। ঠিক সেই মুহূর্তে ইয়ান সিং বধূ সেজে এসে হাজির হয়, আর ইয়ান সিং ঠিক করে ওর বোনের জায়গায় ও নিজেই বিয়ে করবে। ওর মা ওকে বাধা দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো যে তুমি সিন্ধুকে বিয়ে করবে আর ওই ঠান্ডা হৃদয়ের মানুষটা আমার জামাই হবে? এটা আমি কিছুতেই মানতে পারি না। কিন্তু সবাইকে বিদায় জানিয়ে ইয়াং সিং বউ সেজে হাজির হয়, কারণ ইয়ান সিংকে এটা করতেই হবে ওর পরিবারকে বাঁচানোর জন্য। এইদিকে সিন্ধু খুব ভালো করে জানে যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা সে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তাহলে পালকিতে এখন কে আছে? সিন্ধু আর দেখার লোভ সামলাতে পারে না। যদিও বিয়ে করার পর বর বউ একে অপরের মুখ দেখতে পারবে না, কিন্তু এরপরেও সিন্ধু বলে, কে আমার বউ সেটা তো আমার দেখতেই হবে। এরপর সিন্ধু সেইখানকার লাল কাপড়টি সরিয়ে ফেলে আর বলে, তুমি কে, বেরিয়ে আসো। ইয়ান সিং তখন বেরিয়ে আসে আর বলে, এটা আমি, চিনতে পেরেছেন আমাকে? তোমার আদরের শালিকাই এখন তোমার বউ। সিন্ধু বলে, তোমরা বউ পাল্টিয়েছো। এখন আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে কেউ আমাকে কিছু বলতে পারবে না। তখন ইয়ান সিং বলে, তুমি আমাকে মারতে চাও? যেই বিয়ে রানী নিজে ঠিক করেছে সেই বিয়েকে তুমি অপমান করছো। রানী বলেছে ইয়ান ফ্যামিলিতেই তোমার বিয়ে হবে, আমিও তো ইয়ান ফ্যামিলিরই মেয়ে। এখন যদি তুমি আমাকে মারতে চাও তাহলে মারো, আমার আর কিছুই বলার নেই। তার এই কথা শুনে থেমে যায় সিন্ধু। সিন্ধু বলে, হ্যাঁ সেটাই তো, রানী তো কেবল বিয়েটাই ঠিক করেছে, বড় মেয়ে নাকি ছোট মেয়ে সেটা রানীর দেখার বিষয় না। তাছাড়া ইয়ান সিং মেয়েটা বেশ মজার, ওকে আমার কাছে কিছুদিন রেখে দেই, তারপর না হয় ওকে বের করে দেব। ইয়ান সিং যখন সারাদিনে অনেক ধকলের পর একটু রেস্ট নিচ্ছিল, ঠিক তখনই তার বর এসে হাজির। রুমে এসে সিন্ধু বলে, তুমি কি জানো সবাই কেন আমাকে সাদা ভূত বলে ডাকে? কারণ আমি একদম ভূতের মতো হয়ে গিয়েছি, আমার হৃদয়ে কোনো মায়া দয়া নেই। আর তুমি আমার বউ হয়ে এসেছো, তোমার সাহস তো কম নয়। এটা বলে ইয়ান সিং এর সঙ্গে একটু দুষ্টুমি করতেই যাচ্ছিল, কিন্তু এদিকে তো আমাদের ইয়ান সিং সেও কিছু কম নয়। ইয়ান সিং বলে, এখন থেকে আপনি আমার হাজবেন্ড, তাই আমার উপরে আপনার সমস্ত ধরনের অধিকার আছে, যা ইচ্ছে করতে পারেন। সিন্ধু তখন বলে, তোমাকে ওয়ার্নিং দিয়ে বলছি আমাকেই সিন্ধু বলে ডাকবে না, আর আমার উপর স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। এটা বলে ওয়ার্নিং দিয়ে সিন্ধু সেখান থেকে চলে আসে। তো ওই দিন রাত এভাবেই কেটে যায়। পরের দিন সকালবেলা ইয়ান সিং এর সঙ্গে ওর বান্ধবী লুচিং দেখা করতে আসে আর বলে, তুমি কি জানো বাঁশবাগানে দুটো লাশ পাওয়া গিয়েছে? 1 মাস আগে হয়তো এই লাশ দুটোকে কেউ পুঁতে রেখেছিল, বিষ দিয়ে তাদেরকে মারা হয়েছে। এখনই ওটা ইনভেস্টিগেট করতে যেতে হবে। এটা শোনার পর ইয়ান সিং তো সোজা থানায় চলে আসে, কিন্তু থানা যে প্রধান সে ইয়ান সিং কে ঢুকতেই দিচ্ছিল না, কারণ সবেমাত্র মেয়েটির বিয়ে হয়েছে। কিন্তু এসবের পরোয়া না করে ইয়ান সিং চলে আসে ইনভেস্টিগেট করতে। ইয়ান সিং এখানে এসে বুঝতে পারে যে একে গুয়ানিং নামের একটি বিষ দিয়ে মারা হয়েছে, এবং এখানে যে লোকটাকে মেরে ফেলা হয়েছে সাথে তার প্রেমিকাকেও মেরে ফেলা হয়েছে। আর যে দুটো লাশ পাওয়া গিয়েছে এরা খুবই বড় পরিবারের সন্তান। লিয়ান নামের একটি পরিবারের 3 নাম্বার সন্তান হলো এই ছেলেটি যে মারা গিয়েছে, আর যে মারা গিয়েছে ওর নাম হলো লিয়ান সিং। আর যে বাঁশঝাড়ে ওকে পাওয়া গিয়েছিল সেই বাঁশঝাড় আবার দেখতে আসে ইয়ান সিং যে এখানে কিছু পাওয়া যায় কিনা। ঠিক তখনই সেখানে সিন্ধু চলে আসে আর বলে, আমার লক্ষ্মী বউটা এখানে কি করছে? তোমার না বাড়িতে থাকার কথা, বাড়িতে থেকে ঘর বাড়ি সামলানোর কথা, তাহলে বিয়ের পরের দিনই তুমি কেন এই বাগানে বাগানে ঘুরছো? কারণ সিন্ধুকে অলরেডি বলে দেওয়া হয়েছে এই কেস পুলিশ সামলাতে পারবে না, এই কেস সেনাবাহিনী সামলাবে। আর ইয়ান সিং যেহেতু পুলিশেরই একজন কনস্টেবল, তাই ইয়ান সিং তো কিছুতেই এই কেস সামলাতে পারবে না। কিন্তু ইয়ান সিং অলরেডি অনেক কিছু পেয়ে গিয়েছে, যেমন মাটি কাটার ধরন, বাঁশে মাটি লেগে থাকার ধরন। এইসব দেখে বুঝতে পেরেছে ওই লোকগুলোকে ঠিক কতদিন আগে এখানে পুঁতে রাখা হয়েছিল। তবে এইসব কথার পরোয়া না করে ইয়ান সিং কে ঘোড়ায় চড়িয়ে নেয় সিন্ধু আর বলে, এখন তুমি সোজা আমার সঙ্গে বাড়িতে যাবে। রানী বলে দিয়েছে এই কেস তুমি তদন্ত করতে পারবে না। ওকে জোর করে ঘোড়ায় তুলে নিয়ে যাচ্ছিল। ঠিক তাদের পাশ দিয়েই যাচ্ছিল ইয়ান সিং এর লিডার, মানে থানার যে লিডার সেই লোক আর কি। লিডার যেহেতু সিন্ধুকে দেখেছে বউকে এত যত্ন করে
ঘোড়ায় উঠিয়ে নিয়ে যেতে। তাই সবাই ভাবছে সিন্ধু তার বোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। সবাই তখন বলাবলি করছিল একেই না বিয়ের দিন গলা কেটে দিচ্ছিল, আবার সেই মেয়েকে সিন্ধু এত ভালোবেসে ফেলেছে। এরপর সিন্ধুর কাছে একটি চিঠি আসে। ওই চিঠিতে লেখা আছে ওকে এখন লিয়ান ফ্যামিলিতে যেতে হবে, অর্থাৎ যে ফ্যামিলির ছেলে মারা গিয়েছে। তো সিন্ধু এখন লিয়ান ফ্যামিলিতে আসে লিয়ান ফ্যামিলির ছোট ছেলের সাথে কথা বলতে, কারণ এখন ছোট ছেলেকে সবাই সন্দেহ করছে যে ওই হয়তো ওর ভাইকে মেরেছে। আসার সময় সাথে করে ইয়ান সিং কে ও নিয়ে আসে সিন্ধু, কিন্তু ইয়ান সিং তো চুপ করে বসে থাকার মেয়ে নয়। লিয়ান ফ্যামিলির পরিচালিকাদের কাছ থেকে জানার চেষ্টা করে এই বাড়ির ব্যাপারটা আসলে কি, আর এই বাড়িতেও মাস্টারের দুইটা বউ এবং এক পক্ষের ছেলে মারা গিয়েছে আর অন্য পক্ষের ছেলে দোষী। আর এই হলো লিয়ান ফ্যামিলির ছোট ছেলে। এই ছেলে আবার অনেক ট্যালেন্টেড আর বুদ্ধিমান, এর সাথে আবার খুব ভালো সম্পর্ক আছে সিন্ধুর। একে রানী নিজে নিযুক্ত করে রেখেছে। লিয়ান ফ্যামিলির সাথে রাজ ফ্যামিলির আবার অনেক বড় একটা যোগাযোগ আছে, কারণ যত ধনুক আর তরোয়াল রাজ পরিবারে যায় তার সবকিছুই লিয়ান ফ্যামিলি সাপ্লাই করে। তাই রানী পুলিশকে এই দায়িত্ব দেয়নি, কেসটা সামলানোর দায়িত্ব সেনাবাহিনীকে এই জন্য দিয়েছে, যাতে সেনাবাহিনী খুব সুন্দর করে কেসটা সামলিয়ে নেয় আর কোনো রকমের দাগ যেন এই ছোট ছেলেটির ওপর না পড়ে। কারণ এই ছোট ছেলেটি সমস্ত রকমের তলোয়ার আঁকাআঁকি করে, সমস্ত রকমের নকশা সেই তৈরি করে, আর সে অনেক ট্যালেন্টেড এবং রানী সব সময় ট্যালেন্টেড মানুষদেরকে অনেক মূল্য দেয়। সিন্ধু একে বলে দেয় তুমি তোমার কাজ করো, রানী তোমাকে যেই কাজের জন্য ভরসা করে রেখেছে সেই কাজের মর্যাদা রাখো, বাইরের সবকিছু আমি দেখে নিচ্ছি, তোমার উপরে কোনো দোষ পড়বে না। এইদিকে একটা গাছের দেখা পেয়ে গিয়েছিল ইয়ান সিং। এই গাছটাই হলো গুয়ানিং গাছ, অর্থাৎ যে বীজ দিয়ে এই বাড়ির ছেলে মরেছে এটি সেই গাছ। আর এই বাড়ির দ্বিতীয় ওয়াইফের কাছে ছিল ওই গাছ। দ্বিতীয় ওয়াইফ তখন ইয়ান সিং কে এই গাছটি টাচ করতে দেখে, তাই সে ইয়ান সিং কে পানিতে ফেলে দেয়, কারণ এই গাছটিকে সে কাউকেই টাচ করতে দেয় না, নিজের ছেলের মতো করেই এই গাছটা সে যত্ন করে। এর মানে এই মহিলা পাগল হয়ে গিয়েছে। আর এইদিকে সিন্ধু দেখতে পায় ইয়ান সিং পানিতে হাবুডুবু খাচ্ছে, উঠতেই পারছে না। তখন সিন্ধু বলে তোমাকে বলেছিলাম না চুপ করে এক জায়গায় বসে থাকতে, আমার কথা না শুনে ইনভেস্টিগেশন করতে চলে গিয়েছো, ভালোই হয়েছে তুমি পানিতে পড়ে গিয়েছো। এই বলে সিন্ধু তার তরোয়ালটি এগিয়ে দেয় আর বলে এই তরোয়াল ধরে যদি উঠতে পারো তাহলে উঠে আসো। এরপর কোন রকম সিন্ধুর তরোয়াল ধরে উঠে আসে ইয়ান সিং। ইয়ান সিং এর তখন খুব রাগ হচ্ছিল ওই মহিলার উপর, ওই মহিলা ওকে পানিতে ফেলে দিল এইভাবে, সেখানে ইয়ান সিং এর ইজ্জতের তো ফালুদা হয়ে গেছে। এরপর তারা বাসায় চলে আসে। এরপর থেকে ইয়ান সিং সেন মেনশনেই থাকবে, আর ইয়ান সিং কে কোনো মতেই চোখের আড়াল করবে না আমাদের সিন্ধু, কারণ চোখের আড়াল করলে ইয়ান সিং কেস ইনভেস্টিগেশনের কাজে লেগে যাবে, আর এটা তো কিছুতেই করতে দেওয়া যাবে না। তাই সিন্ধু বলে এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে আর আমার সাথেই থাকতে হবে। এটা শুনে ইয়ান সিং তখন সিন্ধুর বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর বলে তাহলে আজ থেকে আমি এখানেই শোবো তাই না? তখন আবার সিন্ধু বলে তুমি তোমার পরা জামা কাপড় নিয়ে আমার বিছানায় শুয়েছো, তোমার তো সাহস কম নয়। আচ্ছা ঠিক আছে তাহলে আমিও শুয়ে পড়ি। এটা বলে সিন্ধু নিজেই ইয়ান সিং এর পাশে গিয়ে শুয়ে পড়ে, আর ওর দিকে তাকে এমন করতে লাগে যে ইয়ান সিং ওখানে আর চুপচাপ শুয়ে থাকতে পারে না। তাই ইয়ান সিং সেখান থেকে উঠে যায়, কারণ সে জানে সিন্ধু তাকে এখানে কোনোভাবেই শুয়ে থাকতে দেবে না। ইয়ান সিং উঠে যাওয়ার পর আবার সিন্ধু নিজের বিছানাটা ঝাড়তে লাগে যে জায়গাটায় শুয়েছিল ইয়ান সিং। এটা দেখার পর ইয়ান সিং আরো বেশি রাগ হয়ে যায়। ইয়ান সিং তখন রেগে মেগে রুমের অন্য পাশে চলে যায় এবং সেখানে নিজের জন্য একটি বিছানা করে নেয়। ইয়ান সিং সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে সে এখানে ঘুমাবে, ওই পাশটাতে থাকবে সিন্ধু আর এই পাশটাতে থাকবে সে নিজে। পরের দিন সকালবেলা ইয়ান সিং আবার কেস তদন্ত করার জন্য বেরিয়ে পড়ে। এরপর ইয়ান সিং একটি মহিলার সঙ্গে দেখা করতে যায়। এই মহিলা একজন পতিতা, আর এই পতিতালয়ে
প্রায় লিয়ান সিং আসতো যে মারা গিয়েছে। এই মহিলার কাছে কিছু তথ্য শোনার জন্য এসেছিল লিয়ান সিং, কিন্তু মহিলাটি এমন কেঁদে কেঁদে কথা বলে যে লিয়ান সিং মারা যাওয়ায় মহিলাটি অনেক কষ্ট পেয়েছে। কিন্তু আসলে তা নয়, এই মহিলাটির মনে অন্য কিছুই চলছিল। এই মহিলা হয়তো এই কেসের সাথে খুব ভালোভাবেই জড়িত, তবে ইয়ান সিং সেটা বুঝতে পারে না। কিন্তু ইয়ান সিং এরও মনে মনে কিছু একটা সন্দেহ হচ্ছে। এই কেসটার তদন্ত করতে না করতে আরো 3টি মহিলার ছবি নিয়ে আসে পুলিশ ইন্সপেক্টর সু জানায় এদের 3 জনের লাশ পাওয়া গিয়েছে, কোনো একজন এদেরকে একইভাবে মেরেছে। তখন ইয়ান সিং ভাবে তাহলে এই 3 জনকে একইভাবে মারা হয়েছে এবং তাদেরকে একই উপায়ে মারা হয়েছে, তাহলে আমাদেরকে ওদের লাশগুলো দেখতে হবে। কিন্তু ঠিক তখনই ইয়ান সিং কে নেওয়ার জন্য সিন্ধু আসে। সিন্ধুকে আবার ডেকে পাঠিয়েছে প্রিন্সেস ডেকে সিন্ধুকে একথা জানায় যে যত দ্রুত সম্ভব লিয়ান ফ্যামিলির সমস্ত কেস যেন মিটিয়ে ফেলে এবং যত দ্রুত সম্ভব সেই লোকটাকে খুঁজে বের করতে যে লিয়ান ফ্যামিলির ছেলেকে মেরেছে, এবং সিন্ধুকে ওয়ার্নিং দিয়ে বলে যদি তুমি না পারো তাহলে এই কেসটা থেকে সরে যাও। এখানে বোঝা যাচ্ছে যে প্রিন্সেসের কোনো না কোনো হাত আছে। ওইদিকে আবার যে মহিলাগুলো মারা গিয়েছিল ইয়ান সিং চলে গিয়েছে তাদেরকে তদন্ত করতে। ওইদিকে সিন্ধু ইয়ান সিংকে একটি জায়গায় রেখে গিয়েছিল, এসে দেখে ইয়ান সিং নেই। তাই ইয়ান সিংকে খোঁজার জন্য সিন্ধু আবারও চলে আসে আর ইয়ান সিংকে বলে তুমি আমার একটা কথাও শুনবে না তাই না? তোমাকে বলেছি না এই কেসটা থেকে দূরে সরে যেতে, এতে তোমার জীবন হানিও ঘটতে পারে। এখনই আমার সঙ্গে বাড়িতে চলো। কিন্তু ওর পিছন পিছন যখন ইয়ান সিং আসছিল ঠিক তখনই ইয়ান সিং একটা সন্দেহজনক মহিলাকে দেখতে পায়। ইয়ান সিং এর তখন সন্দেহ হয় খুনি কোনো ছেলে না, হয়তো বা কোনো মেয়ে, তাকেই খুঁজে বের করতে হবে। কিন্তু ইয়ান সিং কে চারদিক থেকে সবাই চাপ দিচ্ছে এই কেস থেকে সরে যাওয়ার জন্য। ইয়ান সিং তো একদম সরে যাওয়ার মেয়ে নয়। ইয়ান সিং খুব রেগে মেগে সিন্ধুকে বলে এই কেসে তো আমি জিতবো, আর আমি যদি জিততে পারি তাহলে 3 মাস পর তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তুমি বেঁচে যাবে। এবার এই শর্ত নিয়েই মূলত কেসের দায়িত্ব দিয়ে দেওয়া হয় ইয়ান সিং কে। ইয়ান সিং পুনরায় আবারও তদন্ত শুরু করে। এরপর যে 3 জন মহিলাকে খুন করা হয়েছিল সেই 3 জন মহিলা যেই সব গহনা পরা ছিল সেই সব গহনা কোন দোকান থেকে কেনা হয়েছিল এই সব কিছু যাচাই করে দেখতে চায় ইয়ান সিং। তবে ইয়ান সিং সেখানে কিছুই পায় না। ইয়ান সিং বাড়িতে এসে দেখতে পায় সিন্ধুকে রানী ডেকে পাঠিয়েছে এবং রানী সিন্ধুকে একটি লিগেল স্টেটমেন্ট দিতে বলে যে এই কেসটা কতদূর এগোলো। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছুই লেখেনি সিন্ধু, কারণ আগেকার দিনের রানীদের কাছে সবকিছু উপস্থাপনা করতে হতো যে সেই কেসটার ব্যাপারে ঠিক কতদূর এগিয়েছে। কিন্তু সিন্ধু যেহেতু এখন পর্যন্ত কিছুই লেখেনি তাই রানী ওকে অনেক বকা দেয়। ঠিক তখনই রানীর একজন পরিচালিকা এসে রানীর কাছে একটা বই দেয় এবং তাতে দেখা যায় হুবহু সিন্ধুর হাতের লেখার মতো লেখা এবং কেসের ব্যাপারে কিছু তথ্য লেখা আছে। রানী তখন সিন্ধুকে বলে ঠিক আছে তুমি ভালো দিকেই এগোচ্ছ এবং আরো একটু দ্রুত করে এই কেসটা শেষ করার চেষ্টা করো, কারণ লিয়ান ফ্যামিলি অনেক বড় একটি সম্ভ্রান্ত ফ্যামিলি, আমি চাই না ওই ফ্যামিলির কেসটা এতদিন ঝুলে থাকুক। এরপর সিন্ধু এসে ওই পরিচালিকাকে ধন্যবাদ জানায় তাকে রানীর কাছ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। ওই পরিচালিকা তখন বলে ওটা আমি লিখিনি, বরং ওটা তোমার বউ তোমার হাতের লেখা নকল করে তোমাকে বাঁচানোর জন্য লিখেছে। এইদিকে আবার ইয়ান সিং কে ডেকে পাঠিয়েছিল প্রিন্স শিয়ানের প্রধানমন্ত্রী ইয়ান সিং কে বলে যত দ্রুত সম্ভব লিয়ান ফ্যামিলির কেসটা মিটিয়ে নিতে এবং ওটা যেন সেনাবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ইয়ান সিং নিজেই শেষ করে। কিন্তু কেন তাকে এই কথাগুলো বলা হয়েছিল এটা ইয়ান সিং জানে না। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে আবারও ডাকা হয়েছিল ব্ল্যাক ফ্যান আর সাদা ভূতকে। রানী মূলত এদেরকে ডেকেছিল কেস কতদূর এগোলো সেটা জানার জন্য। এইদিকে এখনো কেসের কোনো খবরই নেই, কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিল ইয়ান সিং বোঝার চেষ্টা করছে এই কেসের পিছনে আরো কতগুলো কেস জড়িত। আর যে 3টা মহিলা মারা গিয়েছে এই 3টা মহিলাও লিয়ান ফ্যামিলির এই কেসের সঙ্গে জড়িত। এরপর তারা আবারও সেই গহনার দোকানে যায়, সেখানে গিয়ে এবার তারা কিছু তথ্য পায়। এরপর আমরা সিন্ধুকে দেখি একটা চুলের কাঁটা গুঁজে দেয় ইয়াং সিং এর মাথায় আর বলে এই কাঁটাটা তোমার মাথায় অনেক সুন্দর লাগছে, এটা আমি তোমাকে উপহার দিলাম। এরপর ইয়ান সিং একজন মহিলার কাছে আসে। আসলে যে 3টা মহিলা খুন হয়েছে সেই 3টা মহিলা এই মহিলা যার নাম মিস তাং এর মতোই দেখতে ছিল এবং মিস তাং ওই 3 জন মহিলা
মহিলাকে চিনতো। তো এর কাছ থেকে কিছু জানা যায় কিনা সেই জন্যই এসেছিল মূলত ইয়ানসিং। কিন্তু মিস তাং তাকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলে যে সে কিছুই জানে না। ইয়ানসিং তদন্ত করার জন্য মিস তাং এর কাছে যে এসেছিল এটা আবার প্রিন্সেস জানতে পারে, কারণ মিস তাং এর খুব কাছের লোক ছিল প্রিন্সেস। মিস তাং এর সঙ্গে আলাদা করে প্রিন্সেসের একটা সম্পর্ক আছে, তাই ইয়ানসিং কে আবার প্রিন্সেস আলাদা করে ডেকে পাঠায়। আর ইয়ানসিং এর মাথা থেকে কাঁটাটা খুলে নিয়ে বলে কাঁটাটা বেশ সুন্দর। এটা বলে কাঁটাটা আবার ওর মাথায় জোরে ঢুকিয়ে দেয়। কাঁটার মাধ্যমে প্রিন্সেস ইয়ানসিং কে ওয়ার্নিং দিয়ে দেয় যে এই কেস থেকে তুমি দূরে চলে যাও, এই কেসের সঙ্গে আমি তোমাকে জড়িয়ে থাকতে দেখতে চাই না। অন্যদিকে সিন্ধু যখন জানতে পারে তার ওয়াইফকে প্রিন্সেস ডেকে পাঠিয়েছে, তখনই সিন্ধু এখানে চলে আসে আর পরিস্থিতি সামলিয়ে নেয়। আর ইয়ানসিং কে নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু ইয়ানসিং উঠে দাঁড়াতেই পারছিল না। সিন্ধু তখন প্রিন্সেসের সামনে ইয়ানসিং কে কোলে তুলে নেয় এবং প্রিন্সেসকে এটা বুঝিয়ে দেয় যে ইয়ানসিং এর যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে সিন্ধু সব সময় তার পাশে আছে এবং যে কোনো মূল্যে ইয়ানসিং কে প্রোটেক্ট করবে সিন্ধু নিজে। এরপর সিন্ধু ওকে নিয়ে চলে যাচ্ছিল আর বলছিল প্রিন্সেস তোমাকে কি বলেছে। ঠিক তখনই ইয়ানসিং ওর মাথা থেকে কাঁটাটা খুলে দিলে ওতে দেখা যায় কাঁটাতে রক্ত লেগে আছে। এর মানে প্রিন্সেস খুব জোরে ওর মাথায় কাঁটাটা গুঁজে দিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও কোনোভাবে কেস থেকে সরে যাবে না ইয়ানসিং। সিন্ধু ওকে বলে তুমি জানো এতে তোমার জীবনের ঝুঁকি রয়েছে, তাহলে কেন এরকম জেদ ধরে বসে আছো। ইয়ানসিং এইসবের পরোয়া না করে পরের দিন তার বাড়িতে চলে আসে ওর বাবা মার সঙ্গে দেখা করতে। এর কিছুক্ষণ পরে আবার সিন্ধু ইয়ানসিং কে খুঁজতে খুঁজতে তার শ্বশুর বাড়িতে চলে আসে। আসলে ইয়ানসিং কে আমাদের সিন্ধু চোখে হারায়। এখন যেহেতু ইয়ানসিং বাবার বাড়িতে চলে এসেছে, তো সিন্ধু আবার এই সুযোগে শ্বশুর বাড়ি ঘুরে যাচ্ছিল। শ্বশুর বাড়ির লোকজন সবাই তো সিন্ধুকে দেখে কুর্নিশ করতে শুরু করে। সবার অনেক ভয় লাগছিল, কিন্তু সিন্ধু তো খুব ভালো একজন জামাই হয়েছে তাদের। সিন্ধু আবার খালি হাতে আসেনি, কিন্তু শ্বশুর বাড়ির সবার জন্য অনেক গিফট নিয়ে এসেছে। সবাই তো এসব দেখে অনেক হ্যাপি হয়ে গিয়েছে। বিশেষ করে ইয়ানসিং এর মা খুব খুশি হয়েছে, কারণ সবাই ভাবতো সিন্ধুর হৃদয়ে কোনো মায়া দয়া নেই, কিন্তু সিন্ধু যে এত ভালো একজন জামাই হবে সেটা তারা বুঝতে পারেনি। এরপর সিন্ধু আবারও তার বউকে নিয়ে সেন মেনশনে চলে আসে। সিন্ধু ইয়ানসিং কে বলে যেহেতু আমরা হাজবেন্ড ওয়াইফ এবং সারা দুনিয়ার সামনে আমরা অভিনয় করে চলেছি, তাহলে কেন নয় আমরা ঘরের ভিতরেও আমাদের অভিনয়টা চালিয়ে যাই। এটা বলে সিন্ধু ইয়ানসিং এর সঙ্গে দুষ্টুমি করতে লেগে যায়, কিন্তু ইয়ানসিং তো বসে বসে এসব দেখার মেয়ে নয়। ইয়ানসিং উল্টো ওর সঙ্গে অভিনয় করতে থাকে আর বলতে থাকে তোমার যা ইচ্ছে করো, আমি কি তোমাকে বাধা দিয়েছি নাকি। পরের দিন ইয়ানসিং যখন আবারও থানায় যায় তখন ওকে আবারও নিতে আসে সিন্ধু। এরপর সিন্ধু দেখতে পায় যে এই রাজ্যের চারিদিকে রক্ত দিয়ে কেউ কিছু একটা লিখে রেখেছে, তবে এটা ছিল একটা ফেক রক্ত। মূলত এটা ছিল একটি রঙের কালি। এটা কোন রঙের কালি এটা জানার জন্য সিন্ধু ডেকে পাঠিয়েছে একজন বৃদ্ধ মাস্টারকে। আর এই মাস্টার আর কেউ নয়, এটা ছিল ইয়ানসিং এর মাস্টার। আর এই মাস্টারের কাছ থেকে ইয়ানসিং ইনভেস্টিগেশন শিখেছে। এরপর সিন্ধু মাস্টারের কাছে জিজ্ঞেস করে রক্তের মতো দেখতে ওই রংটা আসলে কি রং ছিল। মাস্টার তখন সিন্ধুকে বলে ওই রংটা আমি আবিষ্কার করেছিলাম এবং মাত্র কয়েকজন লোককে দিয়েছিলাম লেখার জন্য, তবে ওই রক্তের মতো রং ওরা কোথায় পেল আমি সেটা জানি না। শুধু এই রক্তের মতো লেখাই নয়, এখানে আরো কিছু লাশ আবারও এসেছে। এই লাশগুলা ওরা এখানে রেখে গিয়েছে, সাথে ওই লেখাটা ওয়ার্নিং হিসেবে রেখেছে। তো এখন অনেকগুলো কেস একসঙ্গে জড়িয়ে যাচ্ছে। এবার এই কেস সমাধান করার জন্য ওই মহিলাদেরকে যারা খুন করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তাই ইয়ানসিং একটা আলাদা প্ল্যান করে। এবার ইয়ানসিং নিজেই একজন পিপাবাদক মহিলা সাজবে এবং যেই মেলা থেকে ওই মহিলাগুলো গায়েব হয়ে গিয়েছিল ও নিজেও সেই মেলায় যাবে। ওখানে গেলে হয়তোবা ও খুনিকে ধরে ফেলতে পারে। এরপর আমরা আরো একজন পিপাবাদক মহিলাকে দেখতে পাই। সেখানে একটা বড় মেলা হচ্ছিল যেখানে সেই পিপাবাদকটা এসেছিল এবং এখানে আসার পরেই মূলত ইয়ানসিং বুঝতে পারে ও হয়তো খুনিকে খুঁজে পেয়েছে। খুনির পিছু পিছু ও হাঁটতে শুরু করে। ঠিক তখনই ও দেখতে পায় একটা আলাদা ধোঁয়া এবং গাছ থেকে অনেক ফুল পড়ছে। ইয়ানসিং সেই গাছের নিচে দাঁড়িয়ে যায়। সামনেই কালো কাপড় পরা
একটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, হাতে যার ধূপ এবং এক ধূপ থেকে যে ধোঁয়া বের হচ্ছিল তাতে অন্য একটা দুনিয়াতে চলে যাচ্ছিল ইয়ানসিং। ইয়ানসিংয়ের তখন ছোটবেলার কথা মনে পড়ছিল। এদিকে আবার সিন্ধু সব জায়গায় ইয়ানসিংকে খুঁজে বেড়াচ্ছে, কারণ ইয়ানসিং অনেকক্ষণ ধরেই নিখোঁজ হয়ে আছে। এইদিকে আবার ইয়ানসিং এর মনে পড়ে ছোটবেলার সিন্ধুর কথা। আসলে ছোট থেকেই সে সিন্ধুকে চিনত। ইয়ানসিং যখন অনেক ছোট ছিল, সিন্ধু তখন একটা জেলে ছিল এবং ওই জেলে ছোট্ট একটা গর্ত ছিল, যে গর্ত দিয়ে সিন্ধুর সঙ্গে দেখা করতে যেত ইয়ানসিং নিজে। ইয়ানসিং খুব ভালোভাবেই জানতো যে যার সঙ্গে তার বিয়ে হয়েছে সেই ছেলেটিকেই সে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে, কিন্তু কোনোভাবে সিন্ধু এটা জানে না যে ইয়ানসিংই সেই মেয়ে যে ছোটবেলায় কারাগারে তার সঙ্গে দেখা করতে যেত। এইদিকে যে মহিলা ইয়ানসিংকে ধরে নিয়ে আসে, ইয়ানসিং সেই মহিলাকে জিজ্ঞেস করে, তুমি সেই পিপাবাদক মহিলাগুলোকে কেন মেরেছো? তুমি তাদেরকে মেরে ফেলেছো, আবার তুমি তাদের হৃদয় কেড়ে নিয়েছো, কিন্তু কেন? ওরা কি অন্যায় করেছিল? ওরা তো কোনো অন্যায় করেনি। তখন এই মহিলা বলে, ওরা অন্যায় করেছে, ওরা অনেক বড় অন্যায় করেছে, এখন আমি তোমাকেও মারবো। তখন ইয়ানসিং বলে, ওরা না হয় অন্যায় করেছে, কিন্তু আমি কি অন্যায় করেছি? ঠিক তখন এই মহিলা দেখতে পায় ইয়ানসিং এর জায়গায় অন্য একটা মেয়ের চেহারা। এই চেহারা দেখার পরই এই মহিলার চোখ মুখ আরো লাল হয়ে যায়। কে এই মেয়ে? কেনই বা এই মেয়েকে দেখার পর মহিলাটির রাগে চোখ মুখ এমন লাল হয়ে গেল? সেটা জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।